লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিউনার ভুলবশত ইয়াং রুর কাছে চলে আসে, আর সেও তাকে দেখতেই ক্যাপচার করে ফেলে। আর এরই সাথে তার ইন্টেলিজেন্স দেখে সে তার উপর অনেকটা কিউরিয়াস হয়ে যায়। কিন্তু কিউনার কোনো না কোনোভাবে সেইখান থেকে পালিয়ে সাইয়ানের কাছে চলে আসে। এরপর সাইয়ান আর ইয়াং রুর মধ্যে কিছুটা সময় কথা কাটাকাটি হয়, কারণ ইয়াং রুই এটা জানতে চায় যে সে কোথা থেকে কিউনারকে পেয়েছে। কিন্তু সাইয়ান তাকে এর জন্য ডাইরেক্ট মানা করে দেয়। এরপর তারা সেখান থেকে আবার ইউডো সিটির উদ্দেশ্যে রানা হয়ে যায়। এই এপিসোড শুরু হয় ইউডো সিটি থেকে। তখনই আমরা ইউডো সিটি সম্পর্কে কিছু জানতে পারি যে এই সিটি 1000 বছরের পুরনো, আর এই সিটি 3টি নদী আর 5টি হ্রদ দ্বারা আবেষ্টিত। এরই জন্য এর পরিবেশ অনেক সুন্দর। লোকেদের কথা এটা জানা যায় যে হান ডাইনাস্টি যখন নতুন নতুন তৈরি হয়েছিল, তখন সেই সময়ের সম্রাট হান ডাইনাস্টির দক্ষিণাঞ্চল, এর মানে এই প্লেসে নিজেদের কিছু ভবন তৈরি করেছিল, যাতে করে এই অঞ্চলটাও সমৃদ্ধ হয়ে ওঠে। আর ঠিক এমনটাই ঘটেছে। যুগের পর যুগ কঠোর পরিশ্রমের সাহায্যে এখন এই সিটি অনেক বেশি উন্নত, আর এখনো এই প্রসেস চলেই যাচ্ছে। আর এই সব কিছু ইয়াং রুয়ু সাইয়ানকে ইউডো সিটির মধ্যে ঘোরাতে ঘোরাতেই বলছিল। তখনই সে আরো বলে, ইউডো সিটি আমাদের হান ডাইনাস্টির এক জীবন্ত সাক্ষী। কারণ যখনই বাহির থেকে কোনো পার্সন এই প্লেসে আসে, তখন সে দেখতে পারে যে এই সিটি কতটা ডেভেলপড হয়েছে শুধু আমাদের হান ডাইনাস্টির রয়্যাল ফ্যামিলি এবং কিছু বড় আর ছোট বিজনেসম্যানদের সাহায্যে। শুধু তারাই না, সাধারণ মানুষরাও এই সিটিকে উন্নত করার কাজে অনেক সময় ধরেই লেগে আছে। আর তাদের সেই পরিশ্রমেরই ফল নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ। এই সাম্রাজ্যের চতুর্থ যুগের যেই সম্রাট ছিল, তাকে হান ডাইনাস্টির মধ্যেই ইউডো সিটি শাসন করার দায়িত্ব দিয়েছিল। এই সিটিকে উন্নত করার পেছনে সব থেকে বড় হাত ওনার, কারণ তিনি অনেকগুলো স্কিলের উপর দক্ষ ছিল, যেমন সিঙ্গিং, রাইটিং, পোয়েট্রি এটসেট্রা এটসেট্রা। এর জন্য তিনি এই প্লেসের মধ্যে এমন অনেকগুলো হল নির্মাণ করেছেন। আর এরই সাথে বাহির থেকে অনেক বড় বড় গীতিকার, গল্পকার এবং সঙ্গীতকারদেরকে এখানে নিয়ে এসে আশ্রয় দিয়েছেন, আর তাদেরকে পার্মানেন্ট বাসস্থল করে দিয়েছেন, যাতে করে তারা এখানে থেকেই এই সিটিকে আরো অনেক বেশি মার্জিতপূর্ণ করে তুলতে পারে। তারা যখন এইসব বলতে বলতেই ইউডো সিটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই সেখানের কিছু পার্সন তাদেরকে দেখে তাদের অনেক প্রশংসা করে যে, দেখেছো তাদের প্রেমের জোড়াটা কত সুন্দর, যেমন নারী তেমনই পুরুষ, কারোর থেকে কেউ কোনো দিক দিয়েই কম না, একেবারে মানানসই। নিশ্চয়ই তোমার মাথায় এটাই এসেছে, তাই না? চলো তাহলে আমরা তাদেরকে নিয়ে একটা গল্প লিখে ফেলি। তাদের এইসব কথা শুনে ইয়াং রুয়ু পেছনে ঘুরে তাদের উদ্দেশ্যে চোখ মারে। এটা দেখে তারাও সেখানে অনেক বেশি খুশি হয়ে ব্লাশ করতে শুরু করে। তখনই ইয়াং রুয়ু বলে যে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, যে এই সিটির মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। যেই দিকেই যাবে প্রতিভাবান লোকেদের দেখা পাবে। তখনই সেই তিনজন ঝগড়া শুরু করে দেয় যে, না, ওনাকে নিয়ে আমি কবিতা লিখবো। আরেকজন বলে, না তুমি না, আমি লিখবো, কারণ তোমার কবিতাগুলো অতটাও সুন্দর হয় না, আর তুমি কবি হিসেবেও অতটা ভালো না। এইসব শুনে আরেকজন বলে, না, যদি এরকমটাই হয় তাহলে চলো আমরা তিনজন একসাথে শুরু করি। যে সর্বপ্রথম তাকে নিয়ে কবিতা লিখবে তার কবিতাকেই প্রাধান্য দেওয়া হবে। এটা শুনে লাস্ট পার্সন বলে, না, যদি এরকমটাই হয় তাহলে সেই কবিতার মানও যাচাই করা হবে, যার মান সব থেকে ভালো হবে তার কবিতাই একসেপ্ট করা হবে। আর এই সব কিছুই তারা সেখান থেকে যেতে যেতে শুনছিল। সেখানে তো ইয়াং রুই এইসব কিছুর জন্য অনেকটা খুশি ছিল, কিন্তু সাইয়ান অনেকটা ইরিটেট হয়ে যায়। তখনই সাইয়ান ইয়াং রুইকে বলে, ইউডো সিটি জিনমু সেক্টর পাশেই অবস্থিত, তাহলে কেন তুমি এখানে ইউডো সিটির ডিটেলস সম্পর্কে আমাকে জানাচ্ছ? তোমার কি মনে হয় আমি কি এই সিটি সম্পর্কে কিছুই জানি না? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, তার মতিগতি তো আমার একটুও ভালো লাগছে না। তার কথাগুলো শুনে তো মনে হচ্ছে
যে সে আমাকে এই ইনফরমেশনগুলোর মাধ্যমে টেস্ট করতে চাচ্ছে। এই সব শুনে ইয়াং রুয়ু সেখানে এক ফেক ইসমাইলের সাথে বলে, কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি আমায় বলেছিলে যে এখন থেকেই যেন আমি তোমায় হুয়াইয়ের মতো ট্রিট না করে শাইয়ানের মতো ট্রিট করি। এরই জন্য আমি এখানে এইসব ইনফরমেশন দিচ্ছিলাম, বুঝতে পেরেছো? এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি এখন তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকটা সময় তার সাথে শুধু শুধুই অ্যাক্টিং করে যাচ্ছি, কিন্তু দেখো সে এখন এইসব কি আলতু ফালতু কথা বলছে। এখন তো আমার আর অ্যাক্টিং করতেও ভালো লাগছে না। এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমার তো ইউডু সম্পর্কে জানার কোনো কথাই নেই, কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি কি করে ইউডু সম্পর্কে এত বেশি জানো। এর মানে কি তুমিও ইউডু সিটির একজন বাসিন্দা? তার এই কোশ্চেন শুনে ইয়াং রুয়ু সেখানে অনেকটা ইরিটেট হয়ে বলে, তোমার কি মনে নেই যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল আর আমরা একে অপরকে আমাদের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তখন আমি তোমায় স্পষ্ট বলেছিলাম যে আমি ছোট থেকে ইউডু সিটিতে বড় হয়েছি। এর মানে হ্যাঁ, আমি ইউডু সিটিরই একজন বাসিন্দা। এটা শুনে শাইয়ান বলে, ও এই কথা, আমি তো আজই এটা জানলাম, কারণ তোমার সম্পর্কে আমি না জি হুয়াইউ জানে, আর এই সময় তোমার সামনে জি হুয়াইউ না শাইয়ান দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? এটা শুনে ইয়াংরু সেখানে অনেকটা ইরিটেট হয়ে যায় আর সে বলে, ও আচ্ছা আমি বুঝতে পেরেছি। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এখন তো আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সে কিছু সময় পর পরই তার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। কেন সে এক ক্যারেক্টারেই টিকে থাকছে না, বুঝতে পারছি না যে সে এই সব কিছু কেন করছে। সত্যি এখন তো আমি অধৈর্য হয়ে যাচ্ছি। তখনই আমরা দেখতে পাই শাইয়ান কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর সেই দিকেই এক ধ্যানে তাকিয়ে থাকে। আর সেখানে চেরি ব্লসমের ফুলের জন্য পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তখনই আমরা দেখতে পাই সেখানে কেউ পোয়েট্রি করছে। তার চোখ দুটি জল তরঙ্গের মতো কোমল, তার ভ্রু দুটি দূরের পাহাড়ের মতো উজ্জ্বল, আর তার হাসিটা মনোহর। মদ্যপানের পর তার পুরো মুখ গোলাপি হয়ে যায়, আর সেই সময় তার গলার সুর আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। এটাই সেই কারণ যার জন্য প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই, কিন্তু আশা করিনি যে আমাদের সম্পর্ক এতটা গভীর আর এতটা মধুময় হবে। সত্যি এখনো এটা ভাবতেই অবাক লাগে, কিন্তু এটা তো চিরন্তন সত্য যে নিয়তি সব সময় আমাদেরকে সেই দিকেই নিয়ে যায় যেই দিক আমাদের নসিবে অনেক আগে থেকেই লেখা ছিল। আর এইসব পোয়েট্রি শুনে ইয়াং রুয়ু সেখানে অনেকটা খুশি হয়ে যায়, কিন্তু অপর পাশে শাইয়ান, সে তো এক মডার্ন ওয়ার্ল্ডের পার্সন। এরই জন্য সে যখন এই পোয়েট্রির মধ্যে এইসব আলতু ফালতু কথা শুনে, তখন তার ফেসে কোনো ধরনেরই কোনো রিয়েকশন আসে না। সে উল্টো ইয়াং রুয়ুকে দেখে ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে তারা এই সব কথা শুনেও কি করে এতটা খুশি হতে পারে। কারণ সেখানে সেই পার্সন আরো বলে যে এরপর যখন আমরা আরো কিছুটা সময় মদ্যপান করি, তখন আমাদের আর কোনো হুঁশ থাকে না। এরই জন্য আমরা সেই পুরো রাত একসাথে সেই সময়টাকে এনজয় করি। তখনই সেখানে ইয়াং রয়ে বলে যে আমাদের ইউডু সিটির মধ্যে এটা একটা প্রথা যে যখনই কোনো কিছু অনেক বেশি ফেমাস হয়ে যায়, তখন সেই জিনিসগুলো নিয়ে একটা পোয়েট্রি করা হয়, আর সেই পোয়েট্রি ততটা সময় কন্টিনিউ হতে থাকে যতটা সময় তার থেকেও ভালো কোনো পোয়েট্রির উদ্বোধন না হয়ে যায়। আর তুমি কি জানো যে এই পোয়েট্রি প্রায় 2 যুগ ধরে চলে আসছে? এর মানে নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারছো যে এটা কত বেশি ফেমাস। এইসব শুনে শাইয়ান সে এখানে চিন্তার ঘরে পড়ে যায়, আর এরই সাথে সে এখানে ভাবতে শুরু করে যে আমি কখনোই ভাবিনি যে অ্যানাদার ওয়ার্ল্ডে আসার পর আমি সেই কবির পোয়েট্রি শুনতে পারবো। সত্যি এই ওয়ার্ল্ডেও সেই পোয়েট্রির অনেক নাম, কিন্তু কে সেই পার্সন যে এমন কবিতা লিখেছে? সত্যি আমি একবার হলেও তার সাথে দেখা করতে চাই, যার চিন্তা ভাবনা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সেই কবির সাথে এতটা মিলে যায়। আমি যখন থেকেই এখানে পা রেখেছি তখন থেকেই আশেপাশের যতগুলো গীতিকার আর কবিতা আবৃত্তিকাররা আছে, তারা একের পর এক কবিতা এবং গান গেয়েই যাচ্ছে।
আর এই সব কিছুই আমি মৃদু মৃদু শব্দে শুনে যাচ্ছি। আর এইসব শুনে আমি একটা জিনিস তো স্পষ্ট বুঝতে পারছি যে এই ওয়ার্ল্ড আর আমার রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যেই কবিতার ডিফারেন্স আছে সেটা একেবারে নাই বললেই চলে। হ্যাঁ, এটা সত্য যে আমাদের ওয়ার্ল্ড অনেকটা এগিয়ে গেছে, যার জন্য সেখানে এইসব কিছুর মান আরো অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু এর মানে এই না যে পুরনো সময়ের কবিতাগুলো কোনো দিক দিয়ে খারাপ ছিল, সেগুলো অনেক সুন্দর ছিল। তাই তো এই ওয়ার্ল্ডে এসে যখন আমি এসব কিছু শুনছি, তখন আমার রিয়েল ওয়ার্ল্ডের সেই ইতিহাসগুলোর কথা মনে পড়ছে। সত্যি এটা ভেবেই অনেক ভালো লাগছে। এই সব কিছুর মাধ্যমে আমি একটা জিনিস তো শিওর হয়ে গেছি যে আমি যেই কোয়ান্টাম তথ্য সম্পর্কে পড়েছিলাম, যে দুটো ওয়ার্ল্ড একে অপরের সাথে অনেক দিক থেকেই কানেক্টেড থাকে। যেমনটা আমি এখানে লক্ষ্য করছি যে এখানের কিছু বাক্য ছাড়া অনেকগুলো বাক্যই আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলে যায়। শুধু বাক্যই না, বাদ্যযন্ত্র, ইতিহাস, খাবার, কাপড়ের স্টাইল সহ আরো অনেক কিছু। এই সব কিছু দেখে মনে হয় যে আমি এরকম এক ওয়ার্ল্ডে চলে এসেছি যেটা প্যারালাল, যার মধ্যে পাওয়ার আছে, আর আমি অনেকটা অতীতে চলে এসেছি। এর থেকে বেশি আর কিছুই মনে হয় না। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে এই ওয়ার্ল্ডের সাথে আমাদের ওয়ার্ল্ডের অনেক কিছুই সামঞ্জস্য। এর মানে কি সেই তথ্যটা সঠিক ছিল যে এই ওয়ার্ল্ডের উপর আমাদের ওয়ার্ল্ডের প্রভাব পড়ছে, অথবা আমাদের ওয়ার্ল্ডের উপর এই ওয়ার্ল্ডের প্রভাব পড়ছে? কে জানে কোন ওয়ার্ল্ডের উপর কোন ওয়ার্ল্ডের প্রভাব পড়ছে। কিন্তু এটা তো সত্য যে এই ওয়ার্ল্ডগুলো একে অপরের সাথে কোনো না কোনো দিক থেকে কানেক্টেড। তখনই ইয়াং রুইও বলে, যদিও মিস্টার জুমিং একটা অশিক্ষিত পার্সন, এরপরও যখন সে পুরনো কিছু চয়েস করে তখন তার চয়েস দেখে এটা বোঝাই যায় না যে আসলে কি সে শিক্ষিত নাকি অশিক্ষিত, কারণ এই সব কিছুর ক্ষেত্রে তার চয়েস সত্যি অনেক ভালো। তাই তো দেখো যে সে এমন একটা ভিলা চুজ করেছে যেটা সবার চোখে লাগার মতো। আর সেই ভবন দেখে সাইয়ানো সেখানে অনেকটা শখ হয়ে বলে, কি এর মানে কি এই ভবনটাই জুমিং এর ভবন? সত্যি এটা তো মানতে হবে যে এই যুগে এমন সময় এত বড় একটা টিলা কেউ কি করে তৈরি করতে পারে। সত্যি এটা অবিশ্বাস্য। কিন্তু না জানে কেন এই ভবনটা দেখে আমাদের ওয়ার্ল্ডের এক পুরনো ভবনের কথা মনে পড়ে যাচ্ছে। ও, তারাও মনে পড়েছে। সত্যি এই ভবনটা তো অনেক বড়, দেখেই মনে হচ্ছে যে এর ভেতর অনেক সুন্দর কিছু হবে। তার এসব কথা শুনে ইয়াংরু সেখানে আবার ভাবতে শুরু করে, সত্যি আমি তো তাকে বুঝতেই পারছি না যে সে নিজেকে কখন কোন ক্যারেক্টারে বাঁধিয়ে নিচ্ছে। কারণ এইমাত্রই সে জি হুয়াইয়ের মতো কথা বলছিল, আর এখন সে এমন ভাবে কথা বলছে যে সে জুমিং এর সেই ভিলা সম্পর্কে কিছুই জানে না। এর মানে কি সে এই সময় সাইয়ানের ক্যারেক্টারে আছে? এইসব ভেবেই সে সেই ভিলা সম্পর্কে ডিটেলসে বলতে শুরু করে যে এই ভিলা কয়েকশো বছর আগে প্রিন্স জি হ্যাং এর ভিলা নামে পরিচিত ছিল। তিনি এই ভিলা নির্মাণ করেছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পর এই ভিলার তেমন কোনো যত্ন নেওয়া হয়নি, যার জন্য কিছু শতকের মধ্যেই এটা একেবারেই এক পরিত্যক্ত মহলে পরিণত হয়ে গেছে। আর কিছু বছর আগেই মিস্টার জুমিং এর নজর এই ভিলার উপর পড়ে। যেহেতু তার প্রাচীন জিনিসের প্রতি অনেক টান, সেহেতু সে এই ভিলা দেখা মাত্রই অনেক চড়া দামে কিনে নেয়, আর এরই সাথে এই পুরো ভিলাকেই পুনর্নির্মাণ করে। আর এইসব কিছুর জন্য তাকে অনেক টাকা ব্যয় করতে হয়েছিল। আর যেহেতু সে প্রাচীন জিনিসের শখিন, সেহেতু সে এই ভিলার নামও পরিবর্তন করেনি। প্রথমেও এই ভবনের নাম প্রিন্স হানের ভবন ছিল, এখনো ঠিক একই নাম আছে। এইসব শুনে আর সেই ভিলার ডেকোরেশন আর লুক দেখে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, কি আমি বুঝতে পারছি না যে কেন এই ভিলার রূপ আর ডেকোরেশন দেখে আমার অনেক পুরনো কিছুর কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, মনে পড়েছে, আমাদের দেশেরও এক প্রিন্স ঠিক একই রকম এক ভিলা তৈরি করেছিল। যদিও সে এরকম কোনো কাজের জন্য তৈরি করেনি সেই ভিলা, সেটা করেছিল পূজা পাঠ আর বিবাহের জন্য। কিন্তু এরপরও ঠিক একই রকম ভিলা চোখের সামনে দেখে সত্যিই অনেক অবাক লাগছে।
তখনই ইয়াং রুয়ো বলে যে এই প্যাভিলনেই সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। যদিও সেই সম্মেলনে প্রতিভাবান মানুষরা আসতে পছন্দ করে না, এরপরও জুমিং তাদেরকে এত মোটা অ্যামাউন্টের অফার করে যে তারা না এসে পারে না। এরপরও কিছু পার্সেন্ট তার ডাকে সাড়া দেয় না। যত যাই হোক, আমাদেরকে এই জিনিসটা মেক শিওর করতে হবে যে যেন আমরা সময় মতো এই ভিলায় উপস্থিত থাকতে পারি। বুঝতে পেরেছো? কিন্তু একটা কথা, সেই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে একটা টেস্ট দিতে হবে, যেই টেস্টের মধ্যে আমাদেরকে টিকতেও হবে। আর এই টেস্ট অতটাও কঠিন না, তাই আমরা খুব সহজেই সেখানে টিকে যাব। এরপরও আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে জুমিং এই টেস্টের মধ্যে তাদেরকেই পাশ করায় যারা তাকে এমন এক ঘটনা অথবা এমন এক গল্প শোনায় যেই গল্প সে আগে কখনোই শোনেনি। বুঝতে পেরেছ? যদিও জুমিং এর তেমন কোনো জ্ঞান নেই, এরপরও সে এত পরিমাণে পোয়েট্রি, পোয়েম এবং গল্প শুনে রেখেছে যে নর্মালি যদি আমরা কোনো কিছু কপি করার চেষ্টা করি তাহলে সে অনায়াসে সেটা ধরে ফেলতে পারবে। বুঝতে পেরেছ? আর এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি আগে থেকেই এর জোগাড় করে রেখেছি। এই দেখো, আমার কাছে একটা নোট আছে। এই নোটের মধ্যে আমি সেই সব পোয়েট্রি লিখে নিয়ে এসেছি যেই সব পোয়েট্রি মিস্টার জুমিং এর পছন্দ। বুঝতে পেরেছ? আর এই পোয়েট্রিগুলো আমি সেই সব পার্সনদেরকে দিয়ে লিখিয়েছি যারা এই সময় এই সিটির মধ্যে অনেক বেশি ফেমাস। আমি জানি তুমি এই সব ক্ষেত্রে একেবারেই কাঁচা, এরই জন্য আমি আগে থেকেই এই সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। তাই যখন তুমি টেস্টের জন্য সেখানে যাবে তখন তোমাকে এই নোটের মধ্যে যেই সব পোয়েট্রি গুলো আছে সেগুলোর মধ্যেই একটা জুমিংকে শুনিয়ে দিও। নিশ্চয়ই এতে তুমি সিলেক্ট হয়ে যাবে। এইসব শুনে শাইয়ান তার কাছ থেকে সেই কাগজটা চেয়ে ভাবতে শুরু করে যে হ্যাঁ, এটা মানছি যে এই ওয়ার্ল্ডের পোয়েট্রিগুলো আমার রিয়েল ওয়ার্ল্ডের সেই পুরনো পোয়েট্রিগুলোর মতোই অনেক বেশি অ্যামেজিং। কিন্তু এর মানে এই না যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডের পোয়েট্রির সাথে এই ওয়ার্ল্ডের প্রাচীন পোয়েট্রিগুলো টক্কর দিতে পারবে। আমি নিশ্চিত যে আমি এই ভিলারি এক সারমর্ম তৈরি করে যদি সেটা জুমিংকে শুনিয়ে দেই তাহলে নিশ্চয়ই সে পাগল হয়ে যাবে। শুধু এটাই না, হতে পারে এর জন্য আমার অনেক নামও হয়ে যাবে। আর যদি একবার এরকম কিছু হয়ে যায় তাহলে নিশ্চয়ই অফুরন্ত অরিজিন পয়েন্ট আমার নামে চলে আসবে। আর আমি তো চাই এরকম কিছুই হোক যাতে করে আমার অরিজিন পয়েন্টের কোনো কমতি না থাকে। এইসব ভেবেই সে যখনই সেই নোট খোলে তখন সে সেই নোটের মধ্যে লেখা দেখে ভাবতে শুরু করে, কি এই নোটের মধ্যে এটা কি লিখেছে? না, আমার মনে হয় না এটা ততটাও ইমপ্রেসিভ। এর মানে আমি যদি আমার রিয়েল ওয়ার্ল্ডের প্রিন্স ট্যাং এর এই ভিলার সম্পর্কে এক ডিসক্রিপশন লিখি তাহলে এটা অনেক বেশি অ্যামেজিং হবে। যদিও আমার তার সেই গল্পের পুরো সারমর্ম মনে নেই, কিন্তু এরপরও কিছু লাইন তো মনে আছে। নিশ্চয়ই যদি সেখান থেকে আমি 2-3টা লাইন এইখানের মানুষদেরকে শুনিয়ে দেই তাহলে তারা সেটা শুনে পাগল হয়ে যাবে। এইসব ভেবেই সে সেখানে অনেকটা খুশি হয়ে ইয়াং রুয়োকে জিজ্ঞেস করে যে হেই, তুমি আমাকে এটা বলো যে এই ভবন নিয়েও কি আগে কেউ কখনো কোনো ধরনের কোনো গল্প অথবা কবিতা লিখেছে? এটা শুনে ইয়াং রুয়ো বলে, হ্যাঁ অবশ্যই, অসংখ্য কবিতা লিখেছে। কিছু কবিতা তো অনেক বেশি ফেমাস। এটা বলেই সে সেখানে তাকে এই ভবন নিয়েই 1-2টো কবিতা শুনিয়ে দেয়। তখনই ইয়াং রুয়ু এক মনুমেন্টের দিকে ইশারা করে বলে, ওই দেখো সেই কবিতাগুলোর মধ্যেই একটা, যেই কবিতাগুলো এই ভবন নিয়ে লেখা। আর এটা সেই ফেমাস কবিতাগুলোর মধ্যে সব থেকে বেশি ফেমাস, কারণ এই কবিতা কোনো সাধারণ পার্সন লেখেনি। এটা সেই চতুর্থ প্রিন্স যে এই রাজ্যে রাজত্ব করেছিল, তিনি নিজ হাতে লিখেছেন। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তিনি এই বিষয়ে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। এরই জন্য এই প্যালেস নিয়ে আজ পর্যন্ত ওনার থেকে ভালো কবিতা আর কেউ লিখতে পারেনি। এই সব শুনে শাইয়ানও সেই মনুমেন্টের সামনে যে সেই মনুমেন্টে লেখা গল্পটি পড়তে শুরু করে। আর কিছুটা দূর পড়ার পর সে সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? আমার রিয়েল ওয়ার্ল্ডের ট্যাং সাম্রাজ্যের প্রিন্স ট্যাং হুবহু একই কবিতা লিখেছিল। যদিও এর কথাগুলোর মধ্যে হালকা একটু ভিন্নতা আছে, এরপরও এরকমই কিছু হবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। সত্যি এটা অবিশ্বাস্য হলেও সত্য।
আমি আপনাদেরকে এই কবিতারই কিছুটা অংশ গুগল ট্রান্সলেটরে শুনিয়ে দিচ্ছি, কারণ সত্যি এইসব কিছু পড়াটা অনেক বেশি ইরিটেটিং। তাই নিন, নিজে থেকেই শুনে নিন। এটি ইউ ঝেন নক্ষত্রপুঞ্জের প্রভাব বলয়ের সীমানা জুড়ে অবস্থিত এবং হেং ও লু পর্বতমালার সংলগ্ন। তিনটি নদী একে বস্ত্রের সম্মুখভাগের মতো আবৃত করে রেখেছে এবং পাঁচটি হ্রদ একে কোমরবন্ধনীর মতো বেষ্টন করে আছে। এটি উত্তাল জিং অঞ্চলকে নিয়ন্ত্রণ করে এবং ওউ ও ইউএকে সংযুক্ত করে। গোলাপি মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে, আর শরতের জল অসীম আকাশের সাথে মিশে এক বর্ণ ধারণ করে। আকাশ সুউচ্চ আর দিগন্ত অসীম। আমি এই মহাবিশ্বের বিশালতা অনুভব না করে পারি না। সুখের পর দুঃখ আসে। আমি জানি যে সাফল্য এবং ব্যর্থতা পূর্বনির্ধারিত। এই বিখ্যাত বাক্যগুলো সবই এই গদ্যে রয়েছে। এর মানে এটা বলা যায় যে কিছু বাক্য আর কিছু ইঙ্গিত ছাড়া এই দুটো প্রবন্ধই হুবহু একই রকম। না, যদি এরকমটাই হয় তাহলে আমি নিজে থেকেই কোনো কিছু তৈরি করে তাদেরকে শোনাবো না। কারণ যদি একবার তারা আমার এক্সপিরিয়েন্স অথবা আমার রিয়েল ওয়ার্ল্ডের গল্পগুলো সম্পর্কে জেনে যায়, তাহলে নিশ্চয়ই তারা আমাকে কোনো সাধারণ মানুষ না, তারা আমাকে গল্পকার অথবা সাহিত্যিক ভাবতে শুরু করবে, যেটা আমি চাই না। তাই যতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম না আসবে ততক্ষণ পর্যন্ত ইয়াং রুইও আমাকে যেই চিট নোটটা দিয়েছে সেই নোটের মধ্যে যেই গল্পগুলো আছে সেগুলো দিয়েই কাজ চালিয়ে নেব। এইসব ভেবেই সাইয়ান বলে, ইয়াং রুইউ, তাহলে চলো, যেহেতু এখানে চলেই এসেছি সেহেতু জুমিং এর সেই ট্রেজার গুলো এক নজর দেখে আসি। এটা শুনে ইয়াং রুইউ বলে, কি তুমি কি এই বিষয়ে কিছুই জানো না? কারণ যদি এরকমটাই হতো তাহলে কি আমার তোমার কোনো প্রয়োজনের দরকার ছিল? না, কখনোই না। আমি নিজে থেকেই সেই সব কিছুই হাসিল করতে পারতাম। কিন্তু না, ঘটনাটা পুরোপুরি ভিন্ন। কারণ সেই সব ট্রেজার আইটেম তখনই এখানে আনা হয় যখনই জুমিং কোনো বড় ধরনের কম্পিটিশন অর্গানাইজ করে। এছাড়া সবসময় সে সেই ট্রেজার আইটেমগুলো এক হয়তো তার কাছেই রাখে, নয়তো তার নিজস্ব কোনো সেফ প্লেসে রাখে। তাহলে চলো এখন আমরা কোনো এক শান্ত প্লেসে বসে আমার প্ল্যান শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাস করি, যাতে করে যখন আমরা সেই প্ল্যান এক্সিকিউট করব তখন যেন আমাদেরকে কোনো ধরনেরই কোনো প্রবলেমে পড়তে না হয়। তখনই সিন এক রেস্টুরেন্টের ভেতর শিফট হয়, যেখানে সাইয়ান আর ইয়াং রোয়ো বসে কিছু নাস্তা করছে। তখনই ইয়াং রোয়ো বলে, আমি তোমাকে যেই চিট নোটটা দিয়েছি সেই নোটের মধ্যে যেই কয়টা গল্প অথবা কবিতা লেখা আছে সেই কবিতাগুলোই যদি তুমি তাদেরকে শুনিয়ে দাও তাহলে নিশ্চয়ই আমরা খুব সহজেই সেই কম্পিটিশনে প্রবেশ করতে পারবো। আর জুমিং প্রতি বছরই যখন কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড শেষ হয়ে যায় তখনই সে দর্শক ও তার অতিথিদেরকে তার সেই ট্রেজার আইটেমগুলো দেখাতে নিয়ে আসে, যাতে করে তাদের মোটিভেট একটু কমে না যায়। আর সব থেকে বড় কথা হলো এটা যে সেই লিচের বক্স সব সময় জুমিং তার কাছেই রাখে। তাই আমাদেরকে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে, কারণ যখনই আমরা সেই পার্টিতে পার্টিসিপেট করব তখনই আমাদের হাতে একটা সুযোগ আসবে সেই ট্রেজার আইটেম চুরি করার। কিন্তু তোমায় এই নিয়ে বেশি ভাবতে হবে না, কারণ সেই ট্রেজার আইটেম চুরি করার সাথে সাথেই তোমাকে সেই প্লেসে সেই জিনিসটা রাখতে হবে যা আমি তোমাকে গতকাল দিয়েছি। আর যদি একবার এই কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদেরও সকল প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই প্রবলেমের একটা সলিউশন আমি অনেক আগে থেকেই বের করে রেখেছি। তাই তোমাকে শুধু সেই ট্রেজার আইটেম প্রোটেক্ট করার যেই স্টুয়ার্ড আছে সেই স্টুয়ার্ডের রূপ ধারণ করতে হবে, আর এরই সাথে তার জায়গায় তোমাকে চলে যেতে হবে। আর যখনই এরকমটা হবে তখন তুমি চুপি চুপি সেল মেমব্রেন হাসিল করে নেবে, আর এর সাথে সেই ট্রেজার আইটেমও তোমার কাছে চলে আসবে। এর মানে যদি এই ট্রিক্স আমরা সফলপূর্বক শেষ করতে পারি তাহলে নিশ্চয়ই অনেক বছর পর্যন্ত জুমিং এই জিনিসটা জানতেই পারবে না যে এই সব কিছুর চক্করে সে কত বড় একটা জিনিস হারাচ্ছে। কারণ যেহেতু সে সেই আইটেমটাকেও তার ট্রেজার আইটেমের সাথে রেখেছে সেহেতু নিশ্চয়ই সেটা অনেক মূল্যবান। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে আমাকে তার স্টুয়ার্ড সম্পর্কে আরো কিছু ডিটেলসে বলো।
তখনই সাইয়ান সেখানে অনেকটা গম্ভীর হয়ে ভাবতে শুরু করে যে আমি হিউম্যান স্কিনের সাহায্যে জি হুয়াইউ যেই ধরনের মাস্ক তৈরি করত সেই ধরনের মাস্ক আমি তৈরি করতে পারি না। এর মানে তার এই প্ল্যান মোতাবেক আমি কাজ করতে পারবো না। কিন্তু এর মানে এই না যে আমি তাদেরকে একা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যতটা সম্ভব সাহায্য করতে পারবো ততটা আমি করেছি। এইসব ভেবেই সাইয়ান ইয়াং রুয়োর কাছে জুমিং এর বাটলার সম্পর্কে ডিটেলস জানতে চায়। এটা শুনে ইয়াং রুয়ো সেখানে আবার অনেকটা ইরিটেট হয়ে ভাবতে শুরু করে, সত্যি এখন তো সে আমার ধৈর্যের সীমা পারই করে ফেলছে। কারণ সে হঠাৎ হঠাৎ এমন কিছু কোশ্চেন করে বসছে যেগুলো সে অনেক আগে থেকেই জানে। এরপরও নিশ্চয়ই সে এই সব কিছু এই জন্যই করছে যাতে করে সে আমাকে ইরিটেট করতে পারে। কিন্তু কোনো সমস্যা নেই, নিশ্চয়ই যেহেতু সে এই বিষয়ে জিজ্ঞেস করছে এর মানে সে এই সময় সাইয়ানের ক্যারেক্টারে আছে। এইসব ভেবেই সে সেখানে জুমিং এর স্টুয়ার্ট সম্পর্কে সাইয়ানকে বলতে শুরু করে যে এই সময় তার স্টুয়ার্ট ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারেই আছে। অনেক বছর আগে কোনো একটা প্রবলেমের জন্য সে যেই কাজ করত সেই কাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আর এরপর সে সেখান থেকে সরাসরি তার ওয়াইফকে নিয়ে জুমিং এর কাছে চলে আসে। আর জুমিং যখন তার অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারে তখন সে তাকে তার স্টুয়ার্ড বানিয়ে দেয়। আর সেই দিন থেকে আজ পর্যন্ত সে একই কাজ করে আসছে। এই সব শুনে সাইয়ান মনে মনে বলে, ও এই কথা, এর মানে জুমিং এর সেই স্টুয়ার্ড ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারে আছে। তখনই ইয়াং রুইও বলে, তার রূপ ধারণ করাটা তো এই প্ল্যানের প্রথম পার্ট। কারণ এই প্ল্যান সাকসেস করতে হলে তোমাকে প্রথমে তার রূপ ধারণ করে তার কাছ থেকে এমন কিছু তথ্য বের করতে হবে যা এই প্ল্যান সাকসেসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এটা শুনে সাইয়ান আবার ভাবতে শুরু করে যে আমার কাছে এমন কোনো টেকনিক নেই যার সাহায্যে আমি ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের পার্সনদেরকে ম্যানিপুলেট করতে পারবো। হ্যাঁ, যদি সে প্রি সিলেকশিয়ালের 8 অথবা 9th লেয়ারে থাকতো তাহলে হয়তো আমি এরকমটা করতে পারতাম। কিন্তু না, হয়তো এখনো আমার হাতে একটা রাস্তা আছে। কারণ লাস্ট টাইম কিউনার আমাকে বলেছিল যে তার সেই ব্লাইন্ড বইয়ের মধ্যে যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর মধ্যেই একটা হলো অন্যের মুখ থেকে সত্য বের করা। এর মানে কি আমাকে তার সেই স্কিলের উপর রিয়েলাই করে সেটা তার উপর ইউজ করতে হবে। তখন ইয়াং রুয়ু আরো বলে যে যদিও সেই পার্সন ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারেই আছে, এরপরও তাকে ক্যাপচার করাটা অনেক বেশি কঠিন। এর কারণ সে সব সময় জুমিং এর আশেপাশেই ঘুরঘুর করে। কিন্তু এর মানে এই না যে সে পুরোটা সময় তার সাথেই থাকে। হ্যাঁ, কিছু কিছু সময় সে তার ওয়াইফের সাথে মেলার জন্য অথবা টুকটাক কিছু কাজের জন্য জুমিং এর কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমি কোনোভাবে তাকে ক্যাপচার করে ফেলতে পারি আর এরপর তোমাকেও ডেকে তার কাছে নিয়ে আসতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের এই প্ল্যানের একটা পার্ট সফলপূর্বকভাবে কমপ্লিট করে ফেলতে পারবো। কারণ আমরা যখন তার কাছ থেকে সেই সব ইনফরমেশন কালেক্ট করে ফেলবো তখন তুমি তার জায়গায় জুমিং এর কাছে চলে যাবে। আর এরকমটা করার পর যখন জুমিং তোমাকে সেই ট্রেজার গুলো সবাইকে শো করার জন্য আসতে বলবে তখন আমরা চুপচাপ সেই লিচের বক্স হাসিল করে ফেলবো। আর এরই সাথে যদি সেখানে এরকমই ছোট ছোট কিছু জিনিস থেকে থাকে তাহলে আমরা সেই জিনিসগুলোকেও হাসিল করে ফেলতে পারবো। আর এই সব কিছু হয়ে যাওয়ার পর আমরা তার সেই বাটলারকে শেষ করে দেব। আর এরই সাথে সেইখান থেকেও পালিয়ে যাব। নিশ্চয়ই এরকমটা করার পর জুমিং তার ট্রেজারের চুরি হওয়ার সকল দোষ তার বাটলারের কাঁধেই চাপিয়ে দেবে। কারণ সে হাজার খুঁজলেও তার বাটলারকে কখনোই খুঁজে পাবে না। কিন্তু এই প্ল্যানের মধ্যেও অনেক বড় একটা প্রবলেম আছে। আর সেই প্রবলেমটা সেই বাটলার নিজেই। কারণ সে যেহেতু একজন ইনার ট্রায়ালামের পার্সন, সেহেতু আমার মনে হয় না আমরা এমন কোনো ট্রিক্স ইউজ করে তাকে সেখান থেকে গায়েব করতে পারবো যার জন্য সে সেখানে কোনো ধরনেরই হই হুল্লা করতে পারবে না। বুঝতে পেরেছো? কারণ এটা তো নিশ্চিত যে যখনই আমরা তাকে কিডন্যাপ করব তখন সে সেখানে চিল্লাপাল্লা করবে অথবা এরকমই কিছু করার চেষ্টা করবে। আর সত্যি যদি এরকম কিছু হয়
তাহলে নিশ্চয়ই মানুষ তল্লাশির জন্য সেই রুমে অথবা তার কাছে চলে আসবে, কারণ সে একজন ইনার ট্রায়ালামের পার্সন। তাই তাকে এত সহজে কাবু করাটা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। তখনই আমরা নোটিশ করতে পারি যে কিউনার এইসব বলতে বলতেই সেখানে তার ওয়াইনের গ্লাস সাইয়ানের দিকে বাড়াচ্ছে, কিন্তু সাইয়ান কোনো ধরনেরই কোনো রিয়েকশন দিচ্ছে না। এটা দেখে সে সেখানে অনেকটা এম্বারেস ফিল করে সেখানে ব্লাশ করতে করতে বলে, সত্যি সাইয়ান, তুমি অনেক বেশি রুড, কারণ তুমি এই সময় এত সুন্দর একটা মেয়ের সাথে বসে ড্রিঙ্ক করছো, এরপরও তুমি তার সাথে এই পর্যন্ত একবারও টোস করনি। এইসব শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড হাসির সাথে তার গ্লাস উঠিয়ে বলে, ঠিক আছে, তাহলে চলুন আমরা টোস করি। এটা শুনে ইয়াংরু এইবার আর তার সাথে টোস না করে সেই ড্রিঙ্ক সেখানেই পান করে নেয়। এইসব দেখে সাইয়ান ভাবতে শুরু করে, সত্য বলতে কি এইসব টোসিং এর ব্যাপারে আমি অতটা পারদর্শী না, কিন্তু এখানের যেই সিচুয়েশন আর সে এখানে যেই এক্সপ্রেশন গুলো শো করছে সেগুলো দেখে তো আমি এই জিনিসটা ডিসাইডই করতে পারছি না যে আমার কি সত্যিই তার সাথে কাজ করাটা ঠিক হবে, নাকি এর আগেই আমাকে আমার সেফটির জন্য তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। এর মানে কি বুঝতে পারছেন যে সাইয়ান এখানে কি ভাবছে? এখানে সাইয়ানের ইয়াং রুইকে নিয়ে এই ডেঞ্জারাস থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।